This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, আজকের দিনে আন্তর্জাতিক কূটনীতিতে সবথেকে বড় এক্সাইটমেন্ট হলো আকাশ দখল করা নিয়ে। আর সেই এক্সাইটমেন্টের ঠিক মাঝখানে রয়েছে ভারত, রাশিয়া আর আমেরিকা। কিন্তু হঠাৎ করেই রাশিয়া থেকে এলো দুটি বড় অফার। অবিশ্বাস্যকরভাবে একটি ভারতের জন্য, আরেকটি ইলন মাস্কের জন্য। আর মজার বিষয়, এই দুটোতেই মাথায় হাত পড়েছে আমেরিকার। কারণ এই দুইটি প্রস্তাব যদি মেনে নেওয়া হয় তাহলে অনেক হিসেবেই কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে। বিশেষ করে ভারতের দিকে চোখ রয়েছে এখন গোটা বিশ্বের। প্রশ্ন একটাই যে ভারত কি বেছে নেবে, আমেরিকার F-35 ফাইটার জেট নাকি রাশিয়ার Su-57 স্টিল যুদ্ধ বিমান? এই প্রশ্নের উত্তর নিয়ে যেমন আলোচনা চলছে কূটনৈতিক মহলে, ঠিক তেমনি এক অপ্রত্যাশিতভাবে ধাক্কা দিয়েছে পাকিস্তান সরাসরি ঘোষণা করে দিয়েছে যে চীন খুব শীঘ্রই পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক J-35 5th জেনারেশন স্টিল ফাইটার জেট। আর এই খবর তারা শুধু প্রেস রিলিজ করে দিয়ে থামেনি, সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছে এক ঘোষণাও, যেখানে লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তান এবার কূটনৈতিক ক্ষেত্রে বিশাল সাফল্য পেয়েছে। শীঘ্রই আমাদের হাতে আসছে 40টি J-35 স্টিল যুদ্ধ বিমান। আর এটা শুনে ভারতীয়দের মাথায় ঘুরছে এখন একটাই প্রশ্ন, যে আমরা ঠিক কি করছি। দেখুন, আমরা তো চাই যে নিজেদের তৈরি AMCA ফাইটার জেট বানাতে, কিন্তু একটি জিনিস খুব চিন্তা বাড়াচ্ছে যে যদি পাকিস্তান হাতে হাতে এতগুলি 5th জেনারেশন স্টিল ফাইটার জেট পেয়ে যায় আর ভারতের হাতে সেরকম কিছু না থাকে, তাহলে এয়ার সুপেরিয়রিটির দিক থেকে একটা বড় গ্যাপ থেকে যাবে। আর এই গ্যাপটা যদি থেকে যায় তাহলে ভবিষ্যতে যে কোনো যুদ্ধ কৌশলে যেটা ভারতের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে। তাই এখন অ্যানালিস্টরা বলছেন যে ভারত হয়তো রাশিয়ার S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নিতে পারে, অথবা আমাদের নিজস্ব প্রজেক্ট কুশা, মানে ভারতের নিজস্ব মিসাইল সিল তৈরির প্রজেক্ট, যেটাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ শুধু ফাইটার জেট থাকলেই হবে না, তার সঙ্গে সঙ্গে থাকতে হবে ডিফেন্সের বুদ্ধিদীপ্ত গেম প্ল্যান এবং টেকনোলজির দিক থেকে হতে হবে হাইটেক। কারণ যদি পাকিস্তানের হাতে স্টিল টেকনোলজির অ্যাডভান্স ফাইটার জেট থাকে আর আমাদের না থাকে, তাহলে একটা এয়ার সুপেরিয়রিটির গ্যাপ তৈরি হবে এবং সেটা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে ভারতের জন্য একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। তাহলে পাকিস্তান যখন এই ঘোষণা দিয়ে দিল, তখন রাশিয়াও চুপ করে বসে থাকেনি। এবার তারা আবার ভারতের সামনে তাদের Su-57 ফাইটার জেট অফার করেছে। তবে এইবার অফারটা একটু অন্যরকম। রাশিয়া শুধু জেট দিতে চায় না, তারা বলেছে আমরা শুধু Su-57 দিচ্ছি না, আমরা এমনকি সোর্স কোডও দিয়ে দেব। এখন প্রশ্ন যে এই সোর্স কোড আসলে কি? দেখুন, সহজ ভাষায় বললে ফাইটার জেটের ব্রেন বা অপারেটিং সিস্টেম হচ্ছে এই সোর্স কোড। এই সোর্স কোড থাকলে আমরা জেটের ইঞ্জিন, সেন্সার, উইপন সিলেকশন ইত্যাদি কাস্টমাইজ করতে পারি, নিজের মতো করে বদলাতে পারি। এই সুবিধা কিন্তু সচরাচর কোনো দেশ দেয় না। আর এটাই যখন ভারতের জন্য রাশিয়ার অফার, তখনই আরেকটা মজাদার টুইস্ট এসেছে। রাশিয়া সরাসরি ইলন মাস্ককেও একটা পলিটিক্যাল অ্যাসাইলাম অফার করেছে। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, রাশিয়া ইলন মাস্ককেও একটা পলিটিক্যাল অ্যাসাইলাম অফার করেছে। রাশিয়া বলেছে যে মিস্টার মাস্ক, আপনি চাইলে আমাদের দেশে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন। কিন্তু এর মুখ্য কারণটা কি? আসলে ইলন মাস্ক এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বসেছেন। তিনি ঘোষণা করেছেন যে তিনি ট্রাম্পকে এক্সপোজ করে ছাড়বেন। বিশেষ করে তিনি অতীতে কি করেছেন, কি গোপন তথ্য রয়েছে, সেই সব কিছু তিনি সামনে আনবেন, এমনটাই তিনি কিন্তু বলেছেন। এমনও হতে পারে ট্রাম্পের আরও কিছু সিক্রেট যেগুলি এখনও প্রকাশ্যে আসেনি, সেটাও ইলন মাস্ক ফাঁস করে দিতে পারেন। আরও একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, যে ট্রাম্প অতীতে একাধিকবার ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন। যদিও ইলন মাস্ক সেই বিষয়ে কতটা জড়িত ছিলেন বলা মুশকিল, তবে এটা নিশ্চিত যে তার কাছে হয়তো কিছু সিক্রেট তথ্য থাকতে পারে, যেটা তিনি এখনো প্রকাশ করেননি। সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তটা আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ। রাশিয়ার এই দুই অফার, একদিকে ভারতের কাছে Su-57 প্লাস সোর্স কোডও দিয়ে দেওয়া, আরেকদিকে ইলন মাস্কের রাজনৈতিক আশ্রয়। দুনিয়া জুড়ে এই দুইটি অফার এখন আলোড়ন তুলেছে। এখন আবার ফিরে আসি ভারতের ক্ষেত্রে। রাশিয়া যখন সোর্স কোড দিতে রাজি, তখন এর মানে অনেক বড় কিছু। আসলে
আগেও একবার প্রশ্ন উঠেছিল, আমরা যখন ফ্রান্স থেকে রাফাল জেট কিনেছিলাম তারা সোর্স কোড দিতে রাজি হয়নি, অনেক সমস্যায় পড়তে হয়েছিল আমাদের। যদি আমরা সোর্স কোড পেতাম তাহলে রাফাল জেটকে আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে আরও শক্তিশালী করে তুলতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। দেখুন, এই সোর্স কোড হচ্ছে যে কোনো আধুনিক ফাইটার জেটের একটি মূল কম্পিউটার কোড থাকে, যেটা পুরো জেটের সেন্সর, ইলেকট্রনিক কাউন্টার মেজার, টার্গেটিং সিস্টেম, উইপেন সিলেকশন এবং কন্ট্রোল সব কিছুকেই নিয়ন্ত্রণ করে। ধরুন আপনার কাছে একটি 4 চাকা বিশিষ্ট গাড়ি আছে, কিন্তু সেই গাড়িটা কোনো একটা কোম্পানির, এই কারণে আপনি তাতে কোনো রকম মডিফিকেশান করতে পারবেন না। যদি সেই কোম্পানি চায় তাহলে কেবলমাত্র সেই গাড়িটির মডিফিকেশান করতে পারে, কিন্তু যদি সেই কোম্পানি আপনাকে ফুল পারমিশন দিয়ে দেয় যে কোনো ধরনের কাস্টমাইজেশন করার, তখন আপনি কিন্তু সেই গাড়িটিতে যে কোনো ধরনের মডিফিকেশান করতে পারবেন। আর এই সেম জিনিসটা সোর্স কোডের ক্ষেত্রেও কিন্তু গ্রহণযোগ্য। এই কারণে যদি কোনো দেশের কাছে ফাইটার জেটের সোর্স কোড থাকে তাহলে তারা সেই জেটকে নিজেদের মতো করে মডিফাই, আপগ্রেড এবং লোকাল উইপেন সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেটও করতে পারবে। উদাহরণস্বরূপ, যখন আমরা ফ্রান্সের রাফাল জেট কিনেছিলাম তখন অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আমরা কি এর সঙ্গে ব্রাহ্মস মিসাইল ব্যবহার করতে পারি। এর উত্তরটা হচ্ছে না, পারবো না, কারণ ব্রাহ্মস হলো রাশিয়া ও ভারতের যৌথ প্রযুক্তি, আর রাফাল হলো সম্পূর্ণ ভিন্ন ফ্রান্স প্ল্যাটফর্ম। এটা ব্যবহার করতে গেলে ফাইটার জেটের ভেতরে কম্পিউটার এবং উইপন সফটওয়্যারে পরিবর্তন আনতে হয়, যেটা শুধু সোর্স কোড থাকলেই সম্ভব। তবে যদি আমাদের কাছে রাফাইলের সোর্স কোড থাকতো, আমরা চাইলে ব্রাহ্মস, আকাশ এই ধরনের অস্ত্র সব কিছুতেই কিন্তু এটাকে ইন্টিগ্রেট করতে পারতাম। এখানেই শেষ নয়, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাইলটদের ইউজার ইন্টারফেস ও ককপিট সেটআপ। আমাদের পাইলটরা বেশিরভাগ সময় রাশিয়ান জেটেই প্রশিক্ষিত, দে আর ট্রেন্ড ফর দিস, তাই তারা ওই স্টাইলের রাডার সেন্সার কন্ট্রোল সিস্টেমের সঙ্গে অভ্যস্ত। হঠাৎ যদি তাদের সামনে একেবারে ভিন্ন কোনো ফ্রেঞ্চ বা আমেরিকান ককপিট আসে তাহলে শেখার জন্য তো সময় একটু লাগবেই, কিন্তু যদি সোর্স কোড আমাদের হাতে আসে তাহলে আমরা পুরো সিস্টেমটাকেই এমনভাবে কাস্টমাইজ করতে পারি যাতে পাইলটরা নিজের স্টাইলে জেটকে কন্ট্রোল করতে পারে। ইন সিম্পল ওয়ার্ড, আজকের দিনে যদি ভারত কোনো বিদেশি জেট কিনেও ফেলে, কিন্তু সোর্স কোড ছাড়া সেই জেটের পুরো ক্ষমতা কাজে লাগানো সম্ভব নয়। আর এখন যখন রাশিয়া বলছে যে আমরা SU-57 এর পুরো সোর্স কোড দিতে রাজি, তখন এটা ভারতের জন্য একটা গেম চেঞ্জিং সুযোগ। রাশিয়ার সরকারি মিডিয়া রাশিয়া টুডে পরিষ্কার করে বলেছে যে আমরা ভারতকে সোর্স কোড সহ জেট দিতে পারি। এর মানে হলো SU-57 এ শুধু ব্রাহ্মস নয়, চাইলে ভারত নিজস্ব মিসাইল অথবা ইসরায়েল, ফ্রান্স এমনকি আমেরিকা থেকে কেনা মিসাইলও ব্যবহার করতে পারবে যদি দরকার পড়ে। এমনকি জেটের ভেতরে কম্পিউটার সিস্টেম ভারত নিজের মতো করে ব্যবহার করতে পারবে, যেটা পাইলটদের জন্য অনেক বেশি স্বাচ্ছন্দ্য, কনফিডেন্স তৈরি করবে। আর এখানে আরেকটি বড় অ্যানাউন্সমেন্ট যে তারা শুধু সোর্স কোড দিতে চায় না, তারা বলেছে ট্রান্সফার অফ টেকনোলজিও হবে, মানে শুধু জেট নয়, প্রযুক্তি হস্তান্তরও তারা করবে, যাতে ভবিষ্যতে ভারত নিজের দেশে এসব জেট তৈরি করতে পারে। এটা শোনার পর অনেকেই বলতে পারেন যে রাফাইল দিলে তো ফ্রান্সও টেকনোলজি ট্রান্সফার করার কথা বলেছিল। ঠিকই বলেছিল, কিন্তু সোর্স কোড ছাড়া সেই টেকনোলজি ট্রান্সফার কতটা কার্যকর হয় সেটা আমরা সবাই কিন্তু কম বেশি জানি। এবার রাশিয়া বলছে যে SU-57 ফাইটার জেট ভারতেই তৈরি করতে চায়, হয়তো HAL এর মাধ্যমে কিংবা বেসরকারি সংস্থার সঙ্গে পার্টনারশিপ করে। এই প্রসঙ্গে মনে করিয়ে দিই যে রিসেন্টলি ভারত সরকার AMCA প্রজেক্ট HAL এর পাশাপাশি বেসরকারি কোম্পানিকেও কিন্তু আমন্ত্রণ জানিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া বুঝে গেছে যে ভারতের সামনে এখন একটা টাইম গ্যাপ সমস্যা তৈরি হয়েছে, আমাদের AMCA তৈরি হতে সময় লাগবে, আর ঠিক সে সময় পাকিস্তান 5th প্রজন্মের জেট পেয়ে যাবে। এই ফাঁক পূরণ করতেই ভারতকে হয়তো 30 থেকে 40টা 5th জেনারেশন ফাইটার জেট তড়িঘড়ি কিনতে হতে পারে। আর এখানেই রাশিয়া একটি লাভজনক এবং স্ট্র্যাটেজিক অফার ভারতের সামনে এনেছে। কিন্তু ব্যাপারটা হলো এই ডিসিশন নেওয়া এতটা সহজ নয়, কারণ এখন ডোনাল্ড ট্রাম্প তিনি খুবই ফোর্সফুলি ভারতকে F-35 কিনতে বলছে। দেখুন, যদি ভারত F-35 না কিনে রাশিয়ার SU-57 বেছে নেয় তাহলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রচণ্ড রেগে যাবে। তখন এমনভাবে ভারতকে টার্গেট করা হতে পারে যেটা আমরা আগে কখনো দেখিনি, তাই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। SU-57 কিনে নিলেই সব ভালো হয়ে যাবে এমনটাও ভাবা কিন্তু একটা বড় ভুল। সিদ্ধান্তটা এমনভাবে নিতে হবে যেটা একটা ব্যালেন্স ক্রিয়েট করে। এমনও হতে পারে যে ভারত হয়তো কোনো ডিসিশনই নেবে না, কারণ একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ করার ঝুঁকি আর অন্যদিকে রাশিয়ার অফার ফিরিয়ে নেওয়ার মূল্য, এই দুটির কোনোটাই ভারত সহজভাবে কিন্তু সামলাতে পারবে না। হয়তো ভারত কোনো ব্যালেন্স পথকেই বেছে নেবে। তো এখন ভারতের সামনে রয়েছে একটি ক্রিটিক্যাল ডিসিশন মোড। একদিকে আমেরিকার চাপ,
অন্যদিকে রাশিয়ার নজিরবিহীন অফার। তো এখন প্রশ্ন একটাই যে ভারত কি স্ট্র্যাটেজিক স্বাধীনতা বজায় রেখে নিজের সিদ্ধান্তটা নেবে? আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে মিলিটারি টেকনোলজি আর কূটনীতি দুটো একসঙ্গে ঘটছে, আর তাই প্রতিটি পছন্দ, প্রতিটি চুক্তি শুধু ফাইটার জেট নয়, বরং ভারতের ভবিষ্যৎ অবস্থানকে সংজ্ঞায়িত করবে। আপডেট আসবে, আলোচনা হবে আর বিতর্কও হবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত যে এই প্রতিযোগিতা শুধু অস্ত্রের না, এটা একটা দেশের আত্মবিশ্বাস, সত্তা আর আত্মনির্ভরতার লড়াই। আর সেই লড়াইয়ে ভারত কোন পথ বেছে নেবে সেটাই ভবিষ্যতে ইতিহাস লিখবে। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আপনার মতে ভারতের কি করা উচিত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।